হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ মি। আজকে আলোচনা করতে চলেছি আই অ্যাম ওয়াইফ আই হ্যাভ ফিনিশড দ্যাট বাই এমিলি ডিকিনসন, যিনি 1813 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1886 সালে মৃত্যু। সি ওয়াজ অ্যান আমেরিকান পোয়েট। ডিকিনসন তার জীবনে 1800 পোয়েমস এবং একটি লেটার অর্থাৎ চিঠি লিখেছিলেন, কিন্তু তার মধ্যে মাত্র 10খানা পাবলিশড হয়েছে। Her first collection of poetry was published in 1890, যেটা তার মৃত্যুর পর পাবলিশড হয়েছিল। আই অ্যাম ওয়াইফ আই হ্যাভ ফিনিশড দ্যাট এটি ডিকিনসনের অন্য কবিতাগুলির মধ্যে অন্যতম। এই কবিতাটির স্পিকার একজন ওয়াইফ, যার মধ্যে দিয়ে ম্যারিজ এর বিভিন্ন দিক প্রকাশিত হয়েছে। নারীদের পক্ষে বিবাহ কি ভালো না খারাপ কবির মতে তা তিনি কবিতাতে অবশ্য বলেছেন, কিন্তু এতে তোমাদের বক্তব্য কী সেটা কমেন্টে অবশ্যই জানিও। এই কবিতায় নারীদের দুটি অবস্থার কথা বলা হয়েছে, বিফোর ম্যারিজ অ্যান্ড আফটার ম্যারিজ। এই কবিতাটিতে এমিলি ডিকিনসন ম্যারিজ সম্পর্কে আমেরিকান সমাজের কিছু দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। প্রথম দৃষ্টিভঙ্গি হল বিবাহ, ম্যারিজ স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ এবং ম্যারিজ নারীকে নিরাপত্তা দেয়। চলো তাহলে কবিতাটি লাইন বাই লাইন অ্যানালাইসিস করা যাক। আই অ্যাম ওয়াইফ আই হ্যাভ ফিনিশড দ্যাট। এখানে একটা কথা বলে রাখি, এমিলি ডিকিনসন বাস্তব জীবনে কখনো বিয়ে করেননি, কিন্তু এই কবিতার প্রথম লাইনে কবি বলেছেন আই অ্যাম ওয়াইফ, অর্থাৎ এখানে কবি ইম্যাজিন করেছেন, কল্পনা করেছেন আই হ্যাভ ফিনিশড দ্যাট দ্য আদার স্টেট। এই লাইনে দ্যাট আদার স্টেট এর মাধ্যমে কুমারী অবস্থার কথা বলা হয়েছে। তিনি এখানে বিবাহের আগের অবস্থার কথা সমর্থক করেছেন, আর তাই তিনি একজন স্ত্রী হয়ে কবিতার সূচনা করেছেন। আই অ্যাম জার আই অ্যাম ওম্যান নাও। এখানে জার মানে হলো বিরাট ক্ষমতা সম্পন্ন রাজা। এখানে তিনি এটা নিজের উদ্দেশ্যে ব্যবহার করেছেন, আসলে তিনি এই শব্দের দ্বারা নিজের স্বাধীনতাকে আলোকপাত করেছেন। আই অ্যাম ওম্যান নাও, এখানে কবি বোঝাতে চেয়েছেন একজন জার যেমন স্বাধীনভাবে থাকে, তেমনই বিবাহের আগে নারীরা স্বাধীনভাবে থাকে, নিজের যা ইচ্ছা হয় তাই করতে পারে, আর সেই সামান্য স্বাচ্ছন্দ্যকে তিনি জারের সমান বলে মনে করেছেন, কারণ বিবাহ জীবনে সেই জারের ক্ষমতা পালন করে তার স্বামী। ইটস সেফার সো, এখানে কবি বলেছেন বিয়ে একটা স্থায়ী নিরাপদ অবস্থা, কারণ 19বিংশ শতাব্দীতে মেয়ে মানে বিয়ে, সন্তান পালন, কারণ বিয়ে করে কোনো মহিলা সম্পূর্ণরূপে স্বামীর উপর নির্ভরশীল। স্বামী তার সমস্ত দিক দিয়ে তার ভরণ পোষণের ব্যবস্থা করবে, তাই অর্থনৈতিক দিক দিয়ে বিয়ে সেফ। আসলে এই লাইনের মাধ্যমে কবি একটা হাস্যকর দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন। হাউ ওড দ্য গার্লস লাইফ লুকস বিহাইন্ড দিস সফট এক্লিপস। হাউ ওড দ্য গার্লস লাইফ লুকস, অবিবাহিত স্ত্রীর জীবন কতটা বিতর্কের, বিহাইন্ড দ্য সফট এক্লিপস, যেখানে বিবাহিত স্ত্রীর জীবনের কাছে আনম্যারিড ওমেনের জীবন বিচার করেছেন। আই থিঙ্ক দ্যাট দ্য আর্থ ফিলস সো, এখানে কবি মনে করেছেন অবিবাহিত স্ত্রীর জীবন পৃথিবীর মতো, যেমন পৃথিবীতে বিভিন্ন প্রাকৃতিক, সামাজিক, ধর্মীয় দিক দিয়ে মানুষের জীবন কষ্টদায়ক, বিতর্কমূলক, কারণ 19বিংশ শতাব্দীতে সবাই মনে করত অবিবাহিত নারীদের জীবন বিতর্কমূলক। টু ফলস ইন হেভেন নাও, এখানে হেভেন বলতে বিবাহিত স্ত্রীর জীবনকে বোঝানো হয়েছে। স্বর্গে যেমন কোনো কষ্ট, ঝামেলা, বিতর্ক সহ্য করতে হয় না, এখানে বিবাহ জীবনকে তেমনই স্বর্গের স্বরূপ বলা হয়েছে। দিস বিং কমফর্ট, বিবাহিত স্ত্রীর জীবন যেমন স্বর্গীয় হয় তেমন আরামদায়ক, কারণ সেই সময় বিবাহিত স্ত্রী সব রকম সম্মান পাচ্ছে, তাকে কষ্টের মুখোমুখি হতে হচ্ছে না। দেন দ্যাট আদার কাইন্ড অফ পেইন, তাহলে বিয়ের আগের অবস্থা নিঃসন্দেহে কষ্টকর, কারণ 19বিংশ শতাব্দীতে নারীদেরকে কারোর ওপর নির্ভর হতে হতো, তারা পরনির্ভরশীল। তাই এমিলি ডিকিনসন বিবাহ জীবনকে স্বর্গীয় আরামদায়ক বলেছেন এবং বিবাহর আগের জীবনকে পেইন, আর্থ এর সঙ্গে তুলনা করেছেন। বাট হোয়াই কম্পেয়ার, কিন্তু তুলনা করে কী লাভ, কারণ বিবাহিত স্ত্রীর সঙ্গে অবিবাহিত স্ত্রী তুলনা করা বৃথা। আই অ্যাম ওয়াইফ, স্টপ দেয়ার, আমার পরিচয় একজন স্ত্রীর, ব্যাস এইটুকুই, কারণ বিবাহিত স্ত্রীর স্বাধীনতা নেই, তাকে স্বামীর রুচিতে চলতে হবে, তার এইসব কল্পনা চিন্তা সব বৃথা।
কবিতাটি এখানেই শেষ। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।